আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রবাস সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে কোনো গলদ না রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ, প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু। পোস্টাল ব্যালট পেয়ে ফ্রান্স প্রবাসীদের উচ্ছ্বাস, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড চালু ও অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিতের ঘোষণা কার্যকর। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ। এবং গ্রিনল্যান্ড দখল থেকে পিছু হটার সুযোগ নেই বললেন ট্রাম্প, নাকচ করেননি সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। এবার নির্বাচনে সারা দেশে নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 9 লাখ সদস্য। এত বেশি সদস্য এর আগে কোনো নির্বাচনে দায়িত্ব পালন করেনি। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টাকে জানান, বিভিন্ন সময় লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। প্রধান উপদেষ্টা বলেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে কোথাও কোনো গলদ রাখা যাবে না। এদিকে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার কার্যক্রম শুরু করেছেন। মুস্তফা মল্লিক জানাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট সামনে রেখে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, 3 বাহিনী সহ বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা ছিলেন। এতে জানানো হয়, নিবন্ধিত 59টি রাজনৈতিক দলের মধ্যে এবারের নির্বাচনে 51টি অংশ নিচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছে 26টি দেশের প্রতিনিধিকে। বৈঠকের বিস্তারিত তুলে ধরতে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্টেশন থেকে লুটকৃত অস্ত্রের সংখ্যা ছিল 3619টি, আর সেনাবাহিনী কর্তৃক অদ্যাবধি উদ্ধার করা হয়েছে 2259টি। যা গোলাবারুদ ছিল তার অলরেডি 52% উদ্ধার করা হয়েছে। প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চিফ অ্যাডভাইজার প্রথমেই ভাষণ দেন, উনি বলেছেন যে এই ইলেকশনটা যাতে নিখুঁতভাবে হয়, এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে। আর উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। এই প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনীর মেম্বার থাকবেন। বাংলাদেশ নৌবাহিনীর 5000-এর উপরে থাকবেন। বাংলাদেশ বিমান বাহিনীর 3730 জনের উপরে থাকবেন। আর বাংলাদেশ পুলিশের থাকবেন প্রায় 1.5 লক্ষ। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,76,000। আর বর্ডার গার্ডের থাকবেন প্রায় 38,000। প্রথম ড্রোন থাকবে, ড্রোন প্রায় 500টার মতো ড্রোন ডিপ্লয় করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রার্থীদের নির্বাচনী প্রচার চালানোর সময় বুধবার মধ্যরাত থেকে 10ই ফেব্রুয়ারি ভোর 7:30টা পর্যন্ত। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট পাওয়ার পর ভোট দেওয়ার অপেক্ষায় আছেন প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্স প্রবাসীরা ব্যালট পেপার পাওয়ার পর প্রবাস থেকে ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এম এ হাশেম। 5ই জানুয়ারি শেষ হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া। ফ্রান্স থেকে 8,399 জন ভোটের জন্য নিবন্ধন করলেও তার মধ্যে অনুমোদিত হয় 8,378 জন। প্রবাসী ভোটার নিবন্ধনে দেশ হিসাবে 17তম অবস্থানে রয়েছে ফ্রান্স। যারা প্রবাস থেকে প্রথমবারের মতো ভোট দিতে পারছেন তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
গণভোটের জন্য এবং জাতীয় নির্বাচনের জন্য যে ব্যালট পেপার এটি আমাদের হাতে এসেছে। যারা দেশে যাওয়ার জন্য কোনো সুযোগ নেই, কিন্তু বাংলাদেশে না গিয়েও তারা প্রবাসী থেকেও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এই সুযোগ বাস্তবায়ন করতে দেওয়ায় সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভোট দেওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি এবং আমার কাছে এটা মনে হয়েছে দিস ইজ অ্যান ভেরি আনবিলিভেবল অ্যান্ড ইনক্রেডিবল স্টেপ বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড অলসো ইলেকশন কমিশন। আমি আমার জীবনের সর্বপ্রথম আমি এবার ভোট দিতে যাচ্ছি এবং তাও আবার প্রবাস থেকে, এবং এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্টের মতো মনে হচ্ছে এবং আমি খুবই 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 খুশি একজন প্রবাসী হিসাবে। পোস্টাল ভোট বিডি অ্যাপ্লিকেশনে পাসওয়ার্ড রিসেটজনিত সমস্যায় ওটিপি না পাওয়ার কথা বলছেন প্রবাসী ভোটাররা। কিন্তু পাসওয়ার্ড রিসেটের ক্ষেত্রে কিন্তু এটা আসছে না, এই কোডটা কিন্তু আসছে না। যারা দায়িত্বে আছেন তাদের একটু খুব গুরুত্ব সহকারে দেখা উচিত, যাতে সবাই এটা কোনো প্রবলেমে না পড়ে। যেভাবে ফ্রান্স প্রবাসীরা বাংলাদেশ নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালটের চিঠি পেয়েছেন, সেই প্রক্রিয়ায় ভোট জালিয়াতির সুযোগ নেই বলছেন প্রবাসীরা। যে ব্যালটটা এনটিটিটা ওন করে উনি ছাড়া এই ব্যালট কেউ রিসিভ করতে পারছে না। ডাক অফিস থেকে ওনার আইডি দেখিয়ে ব্যালটটা রিসিভ করতে হয়। বাংলাদেশে যে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ব্যালট নিয়ে অনেক ধরনের দুর্নীতি হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল প্রমাণিত ইউরোপের জন্য। ফ্রান্সে যে পদ্ধতিতে প্রবাসীরা ব্যালট পেপার গ্রহণ করছেন সেটা হচ্ছে পোস্ট অফিস থেকে নিজের ব্যালটের চিঠি নিজেকেই রিসিভ করতে হয়। বলা যায় এটা খুবই সিকিউরড একটি ব্যবস্থা এবং এতে ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করছে। এখন দ্বিতীয় ধাপে ব্যালট পেপার প্রাপ্ত ভোটারগণ অধীর আগ্রহে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমি হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। প্রবাসী বাংলাদেশি ভোটারদের 25শে জানুয়ারির মধ্যে ডাকযোগে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ ডাকঘরে পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারদের দেয়া ভোট যথাসময়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছানোর জন্য এই আহ্বান জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে 25শে জানুয়ারির মধ্যে ডাকযোগে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পৌঁছানোর ঝুঁকি তৈরি হবে। গত সপ্তাহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করেছেন। এরই মধ্যে দেখা করেছেন ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া সহ প্রায় 10টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এসব সাক্ষাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও তার পরবর্তী সময়ে পারস্পরিক সম্পর্ক সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এসব নিয়ে আমিনা রহমানের বিশ্লেষণ। গত কয়েকদিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বাংলাদেশের নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করেছেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, গণতন্ত্র ও কূটনৈতিক সম্পর্ক এসব বিষয় সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে এসব সৌজন্য সাক্ষাৎ চলছে। 12ই ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে পারলে দলের ঘোষণা করা 31 দফার ভিত্তিতে কিভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কাজ করা হবে, সেই বিষয়গুলোই আলোচনায় থাকছে বলে গণমাধ্যম জানাচ্ছে। 7ই জানুয়ারি চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর 9ই জানুয়ারি দেখা করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রায়। 10ই জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। 17ই জানুয়ারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দোজি এবং বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 18ই জানুয়ারি বাংলাদেশের চলমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি দেখা করেন তারেক রহমানের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ বজায় রেখে পরস্পরের সঙ্গে কাজ করার দিকগুলো এসব আলোচনায় গুরুত্ব পাচ্ছে। 19শে জানুয়ারি তারেক রহমানের সঙ্গে দেখা করেন ঢাকায় কানাডার হাই কমিশনার অজিত সিং এবং যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 20শে জানুয়ারি ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিচ সহ নর্ডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা তারেক রহমানের সাথে দেখা করেছেন। কূটনীতিকরা বাংলাদেশের নির্বাচন নিয়ে আশাবাদী। এই নির্বাচনের পরে বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রার দিকে যাবে বলে তারা আশা করছেন।
ভারতীয় হাইকমিশন কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফেরত নেওয়ার নির্দেশনায় বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে এমন উদ্যোগ বাংলাদেশ সরকারকে নেতিবাচক কোনো বার্তা দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত বলেও মনে করছেন কেউ কেউ। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। বাংলাদেশের ঢাকাসহ মোট 5টি শহরে ভারতের হাইকমিশন এবং সহকারী হাইকমিশন রয়েছে। সেখান থেকে কূটনীতিক এবং হাইকমিশনে কর্মরত কর্মীদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নিরাপত্তার শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের এভাবে ফেরত নেওয়াকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, বাংলাদেশ সরকারকে হয়তো নেতিবাচক কোনো বার্তা দেবার জন্যই এমন সিদ্ধান্ত। আমাদের দিক থেকে তো আমাদের ধারণা ভিন্ন, আমরা তো তাদের জন্য কোনো শঙ্কার কারণ দেখি না। তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা মনে করে, তো এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি। আমরা মনে করছি এটা অপ্রয়োজনীয়, এটা দরকার নাই, স্বাভাবিক অবস্থা আছে। তারা হয়তো ভিন্নভাবে দেখছে, নেতিবাচক মেসেজ দিচ্ছে, সেটাই দেওয়ার জন্য হয়তো তারা এটা করে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক পারভেজ করিম আব্বাসি বলছেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করতেই মূলত বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত সরকার। বিগত 18 মাসে পাকিস্তান, তুরস্ক, আপনার কাতার, এই একটা জোটের এখানে হচ্ছে প্রভাব, এখানে হচ্ছে বাংলাদেশে এখন বেশি বাড়ছে বলে তারা ভারতীয়রা এখানে হচ্ছে অ্যানালিস্টরা এখানে আশঙ্কা করে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেরও আরও বোধ হয় দায়িত্বশীল হওয়া উচিত, যাতে আমাদের এখানে বিদেশি কূটনীতিবিদ যারা আছে বা বিদেশি আমাদের যে এখানে বিদেশি এখানে যে নাগরিক যারা আছে তাদের সুরক্ষা এবং নিরাপত্তা দেওয়ার জন্য যাতে বাংলাদেশের ইমেজটা বাজেভাবে যাতে পোর্ট্রেট না হয় বিদেশে। ভারত যা করছে সে বিষয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ বিশেষজ্ঞের। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের B1 অথবা B2 ভিসার জন্য অনুমতি পাবেন তাদের সর্বোচ্চ $15,000 মার্কিন ভিসা বন্ড জমা দিতে হবে। এর নিয়ম বুধবার থেকে কার্যকর হয়েছে। তবে F বা M ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য হবে না। মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানিয়েছে। এর আগে সোমবার এক বার্তায় মার্কিন দূতাবাস জানায় 2026 সালের 21শে জানুয়ারির আগে ইস্যু করা বৈধ B1 অথবা B2 ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ না করারও পরামর্শ দেওয়া হয়েছে, কেননা আগাম বন্ড পরিশোধ করলেও তা ভিসার নিশ্চয়তা দেবে না বলে জানানো হয়েছে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয় বলেও জানানো হয়েছে। ভিসার শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করলে কেবল বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে। বুধবার থেকে বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা প্রসেসিং কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্তিতে ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী বিক্ষোভ করেছেন। ক্লাস বর্জন করেছেন জর্জিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিকে আগ্রাসী উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন তারা। সম্প্রতি মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এজেন্টের গুলিতে 37 বছর বয়সী মার্কিন নাগরিক রেনি গুড নিহত হওয়ার ঘটনায় এই বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে নর্থ ক্যারোলিনা এবং ওয়াইহো অঙ্গরাজ্যে বিক্ষোভকারীরা রাজপথে নেমে ট্রাম্পের অভিবাসন অভিযানের তীব্র নিন্দা জানান। বিক্ষোভকারীরা নো আইস, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ স্লোগান দেন। গ্রিনল্যান্ড দখলে অনড় অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব নেতাদের সাথে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন ট্রাম্প। এদিকে ইউরোপ কোনো ধরনের হুমকি ও জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না, এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গ্রিনল্যান্ড দখলের অনুমতি না দিলে ইউরোপের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে তিনি একথা বলেন। ওয়াশিংটনের নতুন শুল্ক আরোপের প্রবণতা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তিনি। এর আগে ট্রাম্প ঘোষণা দেন 1 ফেব্রুয়ারি থেকে ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় দেশের ওপর ক্রমবর্ধমান হারে শুল্ক আরোপ করা হবে। নিউ ইয়র্ক সিটির বাসকে দ্রুতগামী ও বিনামূল্যে করার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র জোহরান মামদানি। সম্প্রতি কুইন্সের বাসে চড়ে মেয়র মামদানি আবারও বিনামূল্যে বাস চালুর আগ্রহ প্রকাশ করেন।
যদিও বাস ভাড়া ফাঁকি দেওয়ার হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় নতুন পদক্ষেপ নিচ্ছে শহর কর্তৃপক্ষ ও এমটিএ। এমটিএর তথ্য অনুযায়ী বাসে ভাড়া ফাঁকি দেওয়ার কারণে প্রতি বছর সংস্থাটির ক্ষতি হচ্ছে কয়েক মিলিয়ন ডলার। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম চালু থাকলেও বাস্তবে অনেক যাত্রী ভাড়া পরিশোধ না করেই বাসে উঠছেন। অবশ্য গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, আপাতত কোনো বিনামূল্যের বাস কর্মসূচিতে অর্থায়নের পরিকল্পনা রাজ্যের নেই। ফলে একদিকে বিনামূল্যে বাস চালুর রাজনৈতিক প্রতিশ্রুতি, অন্যদিকে ভাড়া ফাঁকির কারণে বাড়তে থাকা আর্থিক ক্ষতি, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে নিউ ইয়র্কের গণপরিবহন ব্যবস্থা। We are just as committed as we were before to fulfilling our promise to make buses fast and free in the nation's most expensive. Commented on some of my questions about it. We're looking forward to having discussions with the new mayor and his team. নিউ ইয়র্ক সিটিতে বেশ কয়েকদিন ধরে চলা নার্স ধর্মঘটে সমর্থন জানিয়ে অংশ নেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এখানে সমর্থন জানিয়েছেন সিটি মেয়র জোহরান মামদানি। এ নিয়ে থাকছে মুইন তাসদিদের রিপোর্ট। নিউ ইয়র্ক সিটি রাস্তায় বেশ কিছুদিন ধরে আন্দোলনে নেমেছে কয়েক হাজার নার্স। কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় ধর্মঘট। এই ধর্মঘটে অংশ নিয়েছে প্রায় 15,000 নার্স, যারা নিউ ইয়র্কের 3টি বড় হাসপাতালে কর্মরত। আন্দোলনরত নার্সদের সমর্থন জানিয়ে সমাবেশে অংশ নেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করে বলেন, এই দেশের মানুষ স্বাস্থ্য খাতে লোভের রাজনীতিতে ক্লান্ত। ওষুধ কোম্পানি, বীমা কোম্পানি মানুষকে ঠকাচ্ছে, আর হাসপাতালের শীর্ষ কর্মকর্তারা বিপুল বেতন নিচ্ছেন। এতে মানুষ বিরক্ত। একই সাথে নার্সদের প্রতি সমর্থন জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি জানান, অনেকে ভুলে যান যে শ্রমিকেরা ধর্মঘট করতে চায় না। ধর্মঘট শেষ উপায়। শ্রমিকদের আসল চাওয়া হলো কাজে ফেরা। তার জন্য সব পক্ষকে আবার আলোচনায় বসতে হবে এবং দ্রুত সমাধানে পৌঁছাতে হবে। মূলত নিউ ইয়র্কের নার্সরা ধর্মঘট করেছেন তাদের বেতন, নিরাপদ কর্মপরিবেশ, পর্যাপ্ত কর্মী ও ন্যায্য সুবিধা নিশ্চিত করার দাবিতে। নার্সরা জানিয়েছেন, ধর্মঘট শুরুর পর থেকেই সকল হাসপাতালের সাথে কথা হলেও তাদের কোনো অগ্রগতি হয়নি। দাবি আদায় না হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন নার্সরা। হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের দাবিকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন। তারা বলেছেন, ইউনিয়নের দাবি অনুযায়ী 3 বছরে 25% বেতন বৃদ্ধি বাস্তবসম্মত নয়। তারা আরও বলেছেন, ধর্মঘট চলা সত্ত্বেও হাসপাতালে চিকিৎসা সেবা চালু রয়েছে। মুইন তাসদিদ, চ্যানেল আই। নিউ জার্সি স্টেটের 57তম গভর্নর হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন কংগ্রেসম্যান মিকি শোরেল। 20 জানুয়ারি শপথ নেন তিনি। 54 বছর বয়সী মিকি শোরেল নিউ জার্সি স্টেটের দ্বিতীয় মহিলা গভর্নর ও প্রথম ডেমোক্র্যাট মহিলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ করলেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। ওই দিন সকালে নিউ জার্সি পারফর্মিং আর্টস সেন্টারে শপথ গ্রহণ শেষে মিকি শোরেল সুধীজনদের উদ্দেশ্যে ভাষণ দেন। রাতে আমেরিকান ড্রিম মলে তাঁর শপথ গ্রহণ উপলক্ষে জমকালো আয়োজন করা হয়। মিকি শোরেল বিদায়ী গভর্নর ফিল মার্ফির স্থলাভিষিক্ত হলেন। শপথ অনুষ্ঠানে নিউ জার্সি স্টেটের প্রাক্তন 6 গভর্নর, ইউএস কংগ্রেসম্যান, সেনেটর, স্টেটের আইন প্রণেতারা সহ বিশিষ্টজনেরা ছিলেন। ওমান তিউনিসিয়া সোশ্যাল ক্লাবের আয়োজনে মাস্টার হুক 3 আন্তর্জাতিক ফিশিং প্রতিযোগিতা হয়েছে। দেশটির শার্কিয়া অঞ্চলের আল আশকারিয়া বিচে এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের 60 জন প্রতিযোগী অংশ নেন। 4টি গ্রুপে ভাগ হয়ে এবার প্রথমবারের মতো বাংলাদেশের 8 জন প্রবাসী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন মোহাম্মদ নাসিরউদ্দিন সিআইপি। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিউনিসিয়ার রাষ্ট্রদূত মিসেস সিরাজ ছেব্বি। এছাড়াও ছিলেন ওমানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তিউনিসিয়া সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ অন্যান্য মিডিয়া ব্যক্তিত্ব। এছাড়া বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি সিআইপি ইয়াসিন চৌধুরী, আল বারাকা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবু ইউসুফ সিআইপি সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা ছিলেন। বাংলাদেশি ফিশারদের মধ্যে মোহাম্মদ নাসিরউদ্দিন সিআইপি, গোলাম মোস্তফা, আজিজুল হক, হামিদা আক্তার, আজিজুর রহমান, মোহাম্মদ সেলিম নূর, মোহাম্মদ ইউসুফ এবং মোহাম্মদ জসিমউদ্দিন অংশ নেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক প্রয়াত অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে সিঙ্গাপুরে। সৈয়দ মঞ্জুরুল ইসলামকে স্মরণ করে তাঁর উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। সিঙ্গাপুর থেকে জানাচ্ছেন মুশফিকা মিতু। বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের ৭৫তম জন্মদিন উপলক্ষে ১৮ জানুয়ারি ২০২৬ সিঙ্গাপুরের কেন্টভেল হলে তার স্মরণে করা হয় এক আয়োজন, বেলা অবেলার গল্প। বিগত ১৪ বছর সিঙ্গাপুরে অধ্যাপক ইসলামের বেশ কয়েকবার আসার কারণে এখানকার স্থানীয় কিছু বাংলাদেশির সঙ্গে তার একটি মধুর সম্পর্ক গড়ে ওঠে। তাদেরই সকলের উদ্যোগে এই বেলা অবেলার গল্পের আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের ওপর নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়, যেখানে তার জন্ম, শিক্ষা, কর্ম ও সাহিত্য জীবনের নানা দিক তুলে ধরা হয়। মূলত অধ্যাপক ইসলামকে নিয়ে স্মৃতিচারণী ছিল এই অনুষ্ঠানের প্রধান অংশ। এমন বিশাল মহিরুহের মতো মানুষের জীবনের ব্যক্তিকে তুলে আনা সম্ভব নয়, কারণ রাস্তাঘাটের সাধারণ মানুষ থেকে জীবনের নানা স্তরের নানা মানুষের সঙ্গে ছিল তার প্রাণের সম্পর্ক। এছাড়া স্থানীয় শিল্পীদের গান, কবিতা এবং অধ্যাপক ইসলামের লেখা থেকে পাঠ ইত্যাদির সমন্বয়ে সাজানো হয়েছিল বেলা অবেলার গল্প অনুষ্ঠানটি। প্রত্যেকের পরিবেশনা ছিল উচ্চমানের, যা দর্শকদের মন ছুঁয়ে যায় এবং হলঘরটির মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পী ফাহিম হোসেন চৌধুরী অধ্যাপক ইসলামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পরিবেশন করেন দুটি রবীন্দ্রসঙ্গীত, জীবন ও মরণের সীমানা ছাড়িয়ে ও তুমি রবে নীরবে। অনুষ্ঠানের দর্শক শ্রোতা অনুষ্ঠানটি সম্পর্কে উচ্চ প্রশংসা করেন এবং অনুষ্ঠানটি অনেক দিন তাদের মনে থাকবে বলে মত পোষণ করেন। সিঙ্গাপুরের কেন্টভেল থেকে মুশফিকা মিতু, চ্যানেল আই। প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 12 ফেব্রুয়ারির নির্বাচনে কোনো গলদ না রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ, প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু। পোস্টাল ব্যালট পেয়ে ফ্রান্স প্রবাসীদের উচ্ছ্বাস, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড চালু ও অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিতের ঘোষণা কার্যকর, ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ। এবং গ্রিনল্যান্ড দখল থেকে পিছু হটার সুযোগ নেই বললেন ট্রাম্প, নাকচ করেননি সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ।